হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের প্রশ্ন যা আপকামিং যে কোনো রেলওয়ের পরীক্ষা থেকে শুরু করে ডাব্লিউবিপি এছাড়াও ডাব্লিউবিসিএস, গ্রুপ ডি, এনটিপিসি প্রভৃতি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তো জীববিজ্ঞানের এন্টোমোলজি, অপশন এ এন্টোমোলজি, এই শাখায় মূলত কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে জীবদেহের গঠন ও জীবনের ক্রিয়াকলাপের একক কী? তো জীবদেহের গঠন ও জীবন ক্রিয়াকলাপের একক হলো কোষ। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো প্রজাতির নিচের স্তরের নাম কোন পদী হবে? তো প্রজাতির নিচের স্তরের নাম মূলত বহুপদী। অপশন গ বহুপদী হবে, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন জীবে দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? জীবে দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে মূলত বলা হয় হেলমিনথোলজি বলা হয় কৃমি সংক্রান্ত আলোচনাকে। পরবর্তী প্রশ্ন পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে কি বলে? তো দেখো, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ভিত্তিক জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় অপশন ক শ্রেণীবিন্যাস। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। তো দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে কোন গ্রন্থিতে লিনিয়াস দ্বিপদ নামের নীতি প্রবর্তন করেন? কোন গ্রন্থিতে লিনিয়াস দ্বিপদ নামের নীতি প্রবর্তন করেন? তো দেখো, সাতের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিস্টেমা ন্যাটুরে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন তাত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করাকে কি বলা হয়? তো তাত্ত্বীয় বিষয় সম্পর্কে আলোচনাকে বলা হয় ভৌত জীবনবিজ্ঞানে। এই তাত্ত্বীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এই ভৌত জীবনবিজ্ঞানে। পরবর্তী প্রশ্ন দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? তো দেখো, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, লিনিয়াস। পরবর্তী প্রশ্ন বায়োলজি কোন ধরনের শব্দ? তো দেখো, বায়োলজি হলো একটি গ্রিক শব্দ। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বায়োসের অর্থ কী? বায়োলজির মধ্যে এই বায়োসের অর্থ হলো জীবন। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন লজস শব্দের অর্থ কোনটি? তো দেখো, বায়োলজির লজি শব্দটি লজস শব্দ থেকে এসেছে, তো এর অর্থ হলো জ্ঞান। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভৌত জীবনবিজ্ঞানের শাখা? নিচের মধ্যে কোনটি ভৌত জীবনবিজ্ঞানের শাখা? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক বংশগতিবিদ্যা হচ্ছে ভৌত জীবনবিজ্ঞানের একটি শাখা। পরবর্তী প্রশ্ন বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা হচ্ছে জীববিজ্ঞান। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ভৌত জীবনবিজ্ঞানের শাখা কোনটি? তো দেখো, 15 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ কোষবিদ্যা হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো দেখো, 16 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন ধান এর গণের নাম কোনটি? তো ধানের গণ হলো ওরাইজা। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, ধানের গণ হলো ওরাইজা। পরবর্তী প্রশ্ন সিস্টেম ন্যাটুরে গ্রন্থের কততম সংস্করণে দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তিত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 18 নম্বরের অপশন ঘ 10তম সংস্করণে। পরবর্তী প্রশ্ন জীবের বৈজ্ঞানিক নামকরণে প্রথম ও দ্বিতীয় অংশের নাম যথাক্রমে কোনটি? জীবের বৈজ্ঞানিক নামকরণে প্রথম এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে
গণ ও প্রজাতি, অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর, গণ ও প্রজাতি। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোনটি উভচর প্রাণী? তো দেখো নিচের মধ্যে কোনটি উভচর প্রাণী? তো এইখানে সঠিক উত্তর হচ্ছে বুফো, বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস হচ্ছে উভচর প্রাণী, বুফো মেলানোস্টিকটাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বিপদী প্রাণীর উদাহরণ? নিচের কোনটি দ্বিপদী প্রাণীর উদাহরণ? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো নিচের মধ্যে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স হচ্ছে একটি দ্বিপদী প্রাণীর উদাহরণ, হোমোস্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষ। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, শ্রেণীবিন্যাসের বেশি অবদান রেখেছেন কে? শ্রেণীবিন্যাসে বেশি অবদান রেখেছেন কে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসে সবথেকে বেশি অবদান রেখেছেন। পরবর্তী প্রশ্ন, ইস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত? ইস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত? তো দেখো 23-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ফানজাই। ফানজাই হচ্ছে ইস্ট, এই ফানজাই কিংডমের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, এ পর্যন্ত নামকরণকৃত প্রাণীর প্রজাতির সংখ্যা কত? এ পর্যন্ত মানে অর্থাৎ আজ অবধি নামকরণকৃত প্রাণীর প্রজাতির সংখ্যা কত? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রাণী প্রজাতির এখনও পর্যন্ত নামকরণ করা সম্ভব হয়েছে প্রায় 13 লক্ষটা। 13 লক্ষটা প্রাণীর নামকরণ করা এখনও পর্যন্ত সম্ভব হয়েছে। পরবর্তী প্রশ্ন, এখনও পর্যন্ত কতগুলো উদ্ভিদ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে? তো দেখো এখনও পর্যন্ত প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভৌত জীববিজ্ঞানের শাখা কয়টি? ভৌত জীববিজ্ঞানের শাখা কয়টি? তো 26-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 11টি। ভৌত জীববিজ্ঞানের শাখা হচ্ছে 11টি। পরবর্তী প্রশ্ন, জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি? তো দেখো জীববিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে 2টি। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, জীববিজ্ঞানের প্রধান 2টি শাখা রয়েছে। পরবর্তী প্রশ্ন, শৈবাল নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? শৈবাল নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো শৈবাল নিয়ে আলোচনা করা হয় ফাইকোলজি। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, ফাইকোলজি, শৈবাল নিয়ে আলোচনা করার পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, ICBN এর সঠিক রূপ কোনটি? ICBN এর সঠিক রূপ কোনটি? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ICBN এর সঠিক রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার হচ্ছে ICBN এর সঠিক রূপ। পরবর্তী প্রশ্ন, ICZN এর পূর্ণরূপ কোনটি? ICZN এর পূর্ণরূপ কোনটি? তো দেখো ICZN এর পূর্ণরূপ হচ্ছে অপশান গ, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার হচ্ছে এখানে সঠিক উত্তর, ICZN এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিন্যাসের অপর নাম কি? শ্রেণীবিন্যাসের অপর নাম কি? তো দেখো শ্রেণীবিন্যাসের অপর নাম হচ্ছে এখানে অপশন গ, ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এখানে সঠিক উত্তর, এখানে ক্লাসিফিকেশন বা ক্যাটাগরিজেশন হবে না। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক হচ্ছে অপশন ক, প্রজাতি। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক। পরবর্তী প্রশ্ন, লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তো লিনিয়াস ছিলেন একজন সুইডেন বিজ্ঞানী। সুইডেনে বসবাস করতেন এই লিনিয়াস সুইডেনে বসবাস করতেন। পরবর্তী প্রশ্ন 34 নম্বর, এক বা একাধিক গোত্র নিয়ে একটি বর্গ একাধিক বর্গ নিয়ে কি গঠিত হয়? তো দেখো এক বা একাধিক গোত্র নিয়ে একটি বর্গ গঠিত হয় এবং এক বা একাধিক বর্গ নিয়ে গঠিত হয় শ্রেণী। অপশান গ হচ্ছে এখানে সঠিক উত্তর, শ্রেণী গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ICBN স্বীকৃত শ্রেণীবিন্যাসের প্রধান ধাপ কি বা প্রধান ধাপ কয়টি? ICBN এর স্বীকৃত শ্রেণীবিন্যাসের প্রধান ধাপ হচ্ছে অপশান গ, 7টি। 7টি ধাপের মাধ্যমে ICBN স্বীকৃতি দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক কোনটি? শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান গ, জগৎ। জগৎ হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্ববৃহৎ একক। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক কোনটি? তো শ্রেণীবিভাগের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। অপশান খ হচ্ছে এখানে সঠিক উত্তর, প্রজাতি হচ্ছে শ্রেণীবিভাগের সবচেয়ে ক্ষুদ্রতম একক। পরবর্তী প্রশ্ন, ফানজাই এর উদাহরণ কোনটি?
ফাঞ্জাইয়ের উদাহরণ কোনটি নিচের মধ্যে? তো দেখো 38-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হচ্ছে একটি ফাঞ্জাইয়ের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, আইসিবিএন নিয়ম কোনটি? আইসিবিএন এর নিয়ম কোনটি? দেখো নিচের মধ্যে আইসিবিএন এর নিয়ম হচ্ছে নাম ল্যাটিন ভাষায় হবে। আইসিবিএন এর নিয়ম হচ্ছে নাম সবসময় ল্যাটিন ভাষায় হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পরবর্তী প্রশ্ন, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? তো উত্তর দেওয়ার চেষ্টা করো, কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি? তো দেখো কাঁঠালের বৈজ্ঞানিক নাম হলো অর্টোকার্পাস। অর্টোকার্পাস হেটারোফাইলাস। হেটারোফাইলাস হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক সম্মত নাম। পরবর্তী প্রশ্ন, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? তো দেখো রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো হেবিও রোহিতা। হেবিও রোহিতা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সঠিক ক্রমধারা কোনটি? উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সঠিক ক্রমধারা কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ। প্রথমে হচ্ছে জগৎ সব থেকে বড়, তারপরে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। প্রজাতি হচ্ছে সব থেকে ছোট। পরবর্তী প্রশ্ন দেখো, বেঁচে থাকার জন্য প্রাণীর সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? অর্থাৎ নিচের মধ্যে কোন পয়েন্টগুলি সঠিক? তো দেখো বেঁচে থাকার জন্য প্রাণীর সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন এবং শক্তি, এই দুটি সব থেকে বেশি প্রয়োজন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এবং অপশন 3। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 1 এবং অপশন 3, অর্থাৎ এখানে গ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অণুজীববিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কোনগুলি? অণুজীববিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কোনগুলি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1, 2 এবং 3, এই তিনটি অপশনই সঠিক। অণুজীববিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলি হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই তিনটি অণুজীববিদ্যার অন্তর্ভুক্ত বিষয়সমূহ। পরবর্তী প্রশ্ন, পাঠের আঁশ কী ধরনের টিস্যু? পাঠের আঁশ কী ধরনের টিস্যু? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, স্ক্লেরেনকাইমা। পাঠের আঁশ হচ্ছে একটি স্ক্লেরেনকাইমা ধরনের টিস্যু। পরবর্তী প্রশ্ন, হুইটেকার কত সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? হুইটেকার কত সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 1969 সালে। 1969 সালে হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তী প্রশ্ন, প্রত্যেক প্রাণীর বৈজ্ঞানিক নাম কয়টি অংশের সমন্বয়ে গঠিত হয়? দেখো প্রত্যেক প্রাণীর বৈজ্ঞানিক নাম প্রধানত দুটি বৈজ্ঞানিক নাম অংশে সমন্বিত হয়। যেমন আমরা আগে জানলাম যে কাঁঠালের বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে অর্টোকার্পাস হেটারোফাইলাস। এইখানে দুটি অংশ যোগ হয়ে এই কাঁঠালের বৈজ্ঞানিক সম্মত নামটি হয়েছে। পরবর্তী প্রশ্ন, শ্রেণীবিন্যাসের জনককে? শ্রেণীবিন্যাসের জনককে? তো দেখো শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে অপশন ঘ, লিনিয়াস। লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। পরবর্তী প্রশ্ন, প্রাণীর নাম কোনটি কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে করতে হয়? প্রাণীর নাম কোনটি কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে করতে হয়? তো 49-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ICZN এর কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে এটি করতে হয় প্রাণীর নাম অন্তর্ভুক্ত করার জন্য, ICZN। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় কোন অক্ষরে লিখতে হয়? বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় প্রধানত ইটালিক। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় ইটালিক অক্ষরে লিখতে হয়, এটা মনে রাখবে সব সময়, এটি সবথেকে বেশি পড়ে। তো বন্ধুরা এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এরকম আরও প্র্যাকটিস সেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।